শুরুতেই আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাওয়া যায় যার নাম হিউনজিন। সে একটা প্রিন্টিং হাউসে জব করে। সেই সময়ই ওই অফিসেরই একজন জুনিয়র মেম্বার ওখানে চলে আসে, আর সে বই ছাপানোতে কিছু ভুল করেছে। সেই জন্য হিউনজিন তাকে খুব ভালোভাবে বোঝায় যে এরকম ভুল যেন সে আর কখনো না করে। হিউনজিন ছোটবেলা থেকেই বইকে খুব ভালোবাসে, তাই বইয়ে যদি কোনো ভুল ছাপানো হয় তাহলে সে অনেক রেগে যায়। সেই সময় হিউনজিনকে এই অফিসের বস কল করে আর এমন কিছু একটা খবর দেয় যেটা শুনে হিউনজিন খুব অবাক হয়ে যায়। এরপর এই প্রিন্টিং হাউসের বসকে দেখতে পাওয়া যায় যার নাম জিনপিও। আর সেই সময় ওখানে যে বাকি 4 জন এমপ্লয়ি ছিল তাদের সবাইকে এই জিনপিও বকা দিচ্ছিল। আসলে বসের মাথা খুব গরম রয়েছে। আসলে জিনপিও ঠিক করেছে সে একটা বই পাবলিশ করবে তার ছাপাখানা থেকে। সেটা হচ্ছে একটা শহরে একটা মানুষের একাকিত্ব জীবন ঠিক কেমন হয়। এই বইটা যাকে নিয়ে লেখা হবে সে এখন আবার প্রেগনেন্ট হয়ে গেছে, সেই জন্য সে বইটাও লিখতে পারবে না। আর যেহেতু সে এখন একা নেই, তাই শহরের জীবনে একা থাকার কি অনুভূতি সেটা সে ভালো করে বলতেও পারবে না। তাই এই মুহূর্তে ওদেরকে এমন একজনকে খুঁজে বার করতে হবে যে এই শহরে একা থাকে আর সাথে সাথে বই লেখারও ভীষণ দক্ষতা রয়েছে। পরের সিনে আমাদের গল্পের নায়ককে দেখতে পাওয়া যায় যার নাম ইয়ংহো। সে একটা ইউনিভার্সিটির প্রফেসর। যেহেতু সে একজন ভীষণ হ্যান্ডসাম প্রফেসর, তাই তার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট একেবারে পাগল। এই ইউনিভার্সিটিতে আজকে ইয়ংহো নতুন জয়েন করেছে আর সে একজন কোরিয়ান লিটারেচারের টিচার। প্রথম দিনের ক্লাস করানো দেখেই বোঝা যায় যে কোরিয়ান লিটারেচারের ব্যাপারে ইয়ংহোর কিন্তু অনেক ধারণা রয়েছে। ইউনিভার্সিটি শেষ করে একটা রেস্টুরেন্টে চলে আসে ইয়ংহো আর সেখানে বসে নিজের ডিনারটা কমপ্লিট করে ফেলে। আর তারপর চলে আসে নিজের বাড়িতে। আর বাড়িতে এসে নিজের মনের মতো করে 1 কাপ গরম গরম কফি খেতে খেতে শহরটাকে দেখে। তাহলে বোঝা যায় এই গোটা সিওল শহরে সিঙ্গেল ইয়ংহো। ইয়ংহোর একটা পোষা বিড়ালও রয়েছে যে সবসময় ইয়ংহোর সাথেই থাকে। পুরো বাড়িটাতে যত ইয়ংহো একা থাকুক না কেন ওর কিন্তু একটু বোরিং লাগে না। আর ছবি তুলতে ইয়ংহো ভীষণ ভালোবাসে। পরের দিন প্রিন্টিং হাউসে জিনপিও যে বস সবাইকে বলছিল, অনেক খোঁজাখুঁজির পর সে তার স্কুলের একটা বন্ধুকে ডাকবে বলে ভেবেছে, কারণ সে কোরিয়ান লিটারেচারের টিচার এখন। আর তার সাথে সাথে সে ছবিও তুলতে ভালোবাসে আর লেখালেখিও করতে ভালোবাসে। সব থেকে বড় কথা হচ্ছে পুরো সিওল শহরে সে একা থাকে, তাহলে তার থেকে ভালো বই লিখতে আর কেউই পারবে না। হিউনজিন বলে, কিন্তু আমার মনে হয় যে 2 লাইন লেখা আর একটা পুরো বই লেখা আলাদা। হিউনজিন সেই সময় ইয়ংহোর সোশ্যাল মিডিয়া স্ক্রল করে করে দেখছিল আর বলে যে আমার মনে হচ্ছে প্রোফাইল দেখে যে লোকটা প্রচণ্ড জেদি আর সাথে সাথে প্রচণ্ড ইন্ট্রোভার্ট। ঠিক সেই সময়ই অফিসের বাকি মেম্বাররা পেছনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু পেছনে যে এসেছে তাকে কিন্তু একবারও দেখতে পায়নি হিউনজিন। ঠিক সেই সময় পেছন থেকে ইয়ংহো বলে ওঠে, তুমি একদম ঠিক বলেছ। আসলে জিনপিও অলরেডি ইয়ংহোকে অফিসে ডেকে পাঠিয়েছে বই লেখার জন্য। এরপর জিনপিও হিউনজিন আর ইয়ংহো দুজনকে আলাপ পরিচয় করিয়ে দেয়। জিনপিও বলে, আচ্ছা তোমরা কি দুজনকে চেনো? ইয়ংহো বলে না, আর হিউনজিন বলে হ্যাঁ। এটা শুনে জিনপিও খুব অবাক হয়ে যায়। আসলে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল ইয়ংহো আর হিউনজিন, তবে ইয়ংহোর থেকে হিউনজিন 1 বছরের জুনিয়র ছিল। হিউনজিন সেই সময় চশমা খুলে বলে, তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? আমি তো ইউনিভার্সিটিতে তোমার 1 বছরের জুনিয়র ছিলাম। ইয়ংহো কিন্তু হিউনজিনকে চিনতে পারে, কিন্তু ইচ্ছে করে বলে না চিনি না, যেটা দেখে হিউনজিনের বেশ কিছুটা রাগ হয়। হিউনজিন সেই সময় কাজের কথা বলে যে ওদের যে রাইটারটার এই বইটা লেখার কথা ছিল সে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যায়, আর সেই জন্যই এখানে আজকে ইয়ংহোকে ডাকা হয়েছে। এটা শুনে ইয়ংহো জিনপিওকে বলে, তুই কি আমাকে অন্যের বদলে কাজ করার জন্য এখানে ডেকেছিস? জিনপিও তখন বলে, আসলে ব্যাপারটা সেটা না। হিউনজিন বলে, আসলে ব্যাপারটা এটাই, আমরা একজনকে ওই রাইটারের বদলে খুঁজছিলাম, কিন্তু সেই সময় প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে তোমাকে খোঁজা হয়েছে। কথাটা শুনে ইয়ংহো সেই সময় ভাব দেখাতে থাকে। জিনপিও বেশ কিছুটা চাপে পড়ে গেছে, কারণ হিউনজিন যদি ইয়ংহোর সঙ্গে এইভাবে ব্যবহার করে তাহলে তো ইয়ংহো বইটা লিখবেই না। এরপর জিনপিও ইয়ংহোকে বলে, তুই বলেছিলি তুই রাইটার হতে চাস, সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ইয়ংহো বলে, কিন্তু আমি ওই রকম মেয়েটার সঙ্গে কাজ করতে চাই না। জিনপিও বলে, কিন্তু তুই যতই লিখতে পারিস না কেন, তুই তো একা আর তোর বইটা ছাপাতে পারবি না। আর তুই হিউনজিনের ব্যাপারে যা ভাবছিস তা আসলে নয়, ও খুবই ভালো মেয়ে, তাই এখন ইয়ংহোকে হিউনজিনের সঙ্গে কাজ করতে হবে।
এরপরে সেই প্রিন্টিং হাউসের প্রত্যেকটা এমপ্লয়ি হিউনজিনকে বোঝায় যে ইয়ংহো এই বইটা লেখার জন্য পারফেক্ট। সেই জন্য হিউনজিন রাজি হয়ে যায়। সেদিন রাতে প্রিন্টিং হাউস থেকে বাড়িতে না গিয়ে হিউনজিন অফিসে বসে কাজ করতে থাকে সেই নতুন বইটার ব্যাপারে। পরের দিন সকাল হয়ে গেলে হিউনজিন ইয়ংহোর সঙ্গে দেখা করে একটা রেস্টুরেন্টে। সেখানে বইটাতে কিসের ওপর লিখতে হবে সেই সমস্ত ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছিল ইয়ংহোকে। আর বইটা কিভাবে চ্যাপ্টার ওয়াইজ লিখতে হবে সমস্ত কিছুই বলে দিচ্ছিল। কিন্তু হিউনজিনের কথা ইয়ংহোর পছন্দই হয় না। ইয়ংহো বলে, বইটা যখন আমি লিখছি সেখানে আমার নিজের কিছু ইচ্ছে থাকবে। কথাটা শুনে হিউনজিন মোটেই খুশি হয় না। হিউনজিন সেই সময় কন্ট্রাক্ট পেপারটা এগিয়ে দেয় ইয়ংহোর দিকে। ইয়ংহো সেই সময় সেই কন্ট্রাক্টের ওপর স্ট্যাম্প মেরে দেয়। এরপর ওই রেস্টুরেন্ট থেকে দুজন মিলে যখন বেরিয়ে পড়ে, ইয়ংহো বলে, আমি ট্যাক্সি ধরে নেব, আমাকে তোমার পৌঁছে দিয়ে আসতে হবে না। হিউনজিন বলে, এটা আমাদের অফিসের রুল, আমরা যখন কোনো নতুন রাইটারদের সঙ্গে কাজ করি তাদেরকে মাঝে মাঝেই বাড়ি পৌঁছে দিই। ইয়ংহো বলে, তুমি কি আজকে কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছ নাকি? কালকের থেকে আজকে অন্যরকম সেজেছো, তার উপর আবার হিল পরেছো। আসলে আজকে ইয়ংহোর সঙ্গে দেখা করতে এসেছে বলেই এত সাজগোজ করে এসেছে হিউনজিন। হিউনজিন সেই সময় নিজের গাড়িটার কাছে চলে আসে, আর সেই গাড়িটা দেখে ইয়ংহো খুব খুশি হয়ে যায়, কারণ গাড়িটা দেখতেও খুব সুন্দর ছিল। কিন্তু ইয়ংহো যখনই পাশে তাকায় বুঝতে পারে আসলে ওটা নয়, এইটা হচ্ছে হিউনজিনের গাড়ি, যেটা দেখতেই প্রচণ্ড নোংরা। আর এটা দেখে ইয়ংহো তো একেবারে অবাক হয়ে যায়। এরপর হিউনজিনের গাড়ির ভেতরকার অবস্থা দেখানো হয়, যেটা খুবই অগোছালো আর নোংরা। সেখানে আবার হিউনজিন কমলা লেবু খেয়ে রেখেছে, সেই খোসাগুলোও ভেতরে ছড়ানো। অন্যদিকে ইয়ংহো আবার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, ওর এই গাড়ির ভেতর ঢুকেই কেমন দমটা আটকে আসছে। সেই জন্য ইয়ংহো নিজেই গাড়িটাকে পরিষ্কার করা শুরু করে। ইয়ংহো ভাবতে থাকে যে একটা মানুষের গাড়ি এতটা নোংরা হতে পারে, কিন্তু এসব কিছুতেই হিউনজিনের যায় আসে না, ও এরকমই থাকতে অভ্যস্ত। এরপর গাড়িতে করে ওরা দুজনে একসঙ্গে রওনা দেয়। সেই সময় হিউনজিন বলে, তুমি আমাকে চিনেও না চেনার ভান করেছিলে প্রথম দিন, তাই না? তাহলে তুমি এমনভাবে আমার সাথে কেন কথা বলেছিলে? সেই সময় ইয়ংহোর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও সেদিন নাটকই করেছিল। ইয়ংহোকে নামিয়ে তারপর ওখান থেকে সোজা একটা লাইব্রেরিতে হিউনজিন চলে আসে, আর সেখানে এসে নিজের পছন্দ মতো একটা বই চুজ করে নেয়। এই লাইব্রেরিতেই একজন ওয়ার্কার রয়েছে, যার সঙ্গে বেশ ভালোই পরিচয় রয়েছে হিউনজিনের। আর এই ওয়ার্কারকে দেখলেই হিউনজিন ব্লাশ করতে থাকে, মুচকি হাসে। তো বোঝা যায় যে এই ওয়ার্কারকে মনে মনে হিউনজিন একটু লাইক করে। এই ওয়ার্কারের নাম হচ্ছে গিয়ংমিন। গিয়ংমিন যখনই হিউনজিনকে দেখে হিউনজিনের সঙ্গে খুব ভালো করে কথা বলে, আর মাঝে মাঝে আবার হিউনজিনের সঙ্গে কফিও খেতে চায়। কিন্তু হিউনজিন স্বভাবে লাজুক হওয়ার জন্য কোনোদিনই ওর সঙ্গে কফি খেতে যায় না। হিউনজিন তারপর ওখান থেকে সোজা চলে আসে ওর একটা বেশ ভালো বন্ধু কিমজির কাছে। এই কিমজি প্রিন্টিং হাউসে হিউনজিনের থেকে সিনিয়র। হিউনজিন জানায় যে আজকে গিয়ংমিন ওকে কফি খাওয়ার জন্য অফার করেছে, আর সেই জন্য হিউনজিন একটা কফি টিকিট গিয়ংমিনকে পাঠিয়ে দেয়, যাতে ওই রেস্টুরেন্টে গেলে 50% ছাড় দিয়ে গিয়ংমিন কফি খেতে পারে। এটা শোনার পরে কিমজি খুবই রেগে যায় হিউনজিনের ওপর। কিমজি বলে, তুই কি পাগল? ও তোকে কফি খাওয়ার জন্য এই কারণেই ডেকেছে যাতে ও তোর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে, আর তুই তার বদলে ওকে একটা কফি টিকিট পাঠিয়ে দিলি। ইয়ংহো বলে, একই ব্যাপার, ও কফি খেতে চেয়েছে, সেখানে তো আমি ওর টাকা বাঁচিয়ে দিলাম, এটাতে তো ওরই ভালো হয়েছে। মানে হিউনজিন প্রেম করার দিক থেকে প্রচণ্ড কাঁচা। কিমজি বলে, তুই জীবনেও নিজের জীবনে কাউকে পাবি না, দেখবি সারা জীবন তুই সিঙ্গেলই থাকবি। পরের দিন ইয়ংহোকে ইউনিভার্সিটির স্টাফ রুমে বসে থাকতে দেখা যায়, আর ওর হাতে সেই সময় সেই বইটার কন্ট্রাক্ট পেপার ছিল। সেই সময় ওই ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর চলে আসে, আর সে ওই কন্ট্রাক্ট পেপারটা দেখেই বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। তো ইয়ংহো তখন ওকে চুপি বলে দেয় যে সে প্ল্যানিং করছে একটা বই লেখার, আর এটা সেটারই কন্ট্রাক্ট পেপার। যেটা শুনে ওই ইংলিশ প্রফেসর তো খুব খুশি হয়ে যায়। ইয়ংহো বলে, আমি শুধুমাত্র এই কথাটা তোমাকেই বলেছি, তুমি আবার অন্য কাউকে বলো না যেন। ইংলিশ প্রফেসর বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না। সেই ইংলিশ প্রফেসর ওখান থেকে চলে যাওয়ার সময় দূরে কাউকে একটা ইশারা করছিল। সেই সময় সেই ইউনিভার্সিটির প্রিন্সিপাল এসে বলে, ইয়ংহো, আমি শুনলাম তুমি নাকি বই লিখছো। যেটা শুনে ইয়ংহো খুব অবাক হয়ে যায়, আর বুঝতে পারে সেই ইংলিশ প্রফেসরেরই কাজ এটা। তবে প্রিন্সিপাল ইয়ংহোকে কিন্তু অনেক বাহবা দেয়। সেদিন রাত হয়ে গেলে হিউনজিন নিজের বাড়িতে ফিরে আসে। ও
ও এসে দেখতে পায় মেঝেতে ওর বাবা ছটফট করছে, যেটা দেখে হিউনজিন খুব ভয় পেয়ে যায়। আসলে সেই সময় ওর বাবা এক্সারসাইজ করছিল, আর এক্সারসাইজ করার সময় একটা ছবি তোলার চেষ্টা করছিল। সারাদিন কাজ থেকে ফিরে এইসব দেখে হিউনজিনের তো খুব রাগ হয়। এরপর ওর বাবা যখন এক্সারসাইজ করছিল সেই সময় হিউনজিন নিজেই ওর বাবার একটা সুন্দর দেখে ছবি তুলে দেয়। ছবিটা পেয়েই হিউনজিনের বাবা তার প্রেমিকাকে ছবিটা পাঠিয়ে দেয়। আসলে হিউনজিনের মা অনেক ছোটবেলাতেই মারা গেছে, আর এখন তার বাবা একজন নতুন প্রেমিকা বানিয়েছে, তার সঙ্গে সারাদিন খুশি থাকে। সেই সময়ই ওর বাবার প্রেমিকা তার বাবাকে কল করে, আর তখন কি মিষ্টি মিষ্টি করে হিউনজিনের বাবা কথা বলতে থাকে, আর ইশারায় হিউনজিনকে এখান থেকে চলে যেতে বলে। হিউনজিনের বাবা কতই না মিথ্যে কথা বলে যে তার মেয়ে অফিস থেকে ফিরে এসেছে, এবার হিউনজিনের বাবাকে রান্না করতে হবে, কারণ তার মেয়ে না খেলে তো সে তো খাবেই না। এইসব কথা দেখে হিউনজিনের খুব রাগ হয়, আর ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ংহোকে দেখা যায় ও তখন বইটা লিখতে সবে বসেছে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। ওখানে যেভাবে যেভাবে চার্টগুলো বানানো হয়েছিল সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে ও নিজের মতো করে গুছিয়ে নিতে থাকে, আর তারপরে শুরু করে নিজের মনের মতো করে বই লেখা। সেখানে ও বিভিন্ন কিছু লিখতে থাকে নিজের মনের মতো করে, যেগুলো ও প্রত্যেক দিন নিজের জীবনে করে। সেখানেও লেখে যে ও একা থাকলে ওর যে ওয়েস্ট জিনিসপত্রগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি ফেলা হয়ে যায়, কিন্তু অন্য ফ্যামিলি হলে সেটা অনেক সময় লাগে। ইউনিভার্সিটিতেও ও অনেকক্ষণ করে স্টুডেন্টদের ক্লাস করাতে পারে, কারণ ওর বাড়ি ফেরার কোনো তাড়াও থাকে না। লিফটে নিজের মতো করে একা যাতায়াত করতে পারে, কিন্তু যখনই কোনো ফ্যামিলি আসে তখনই ওর দেরি হয়ে যায়। তাই ইয়ংহোর মনে হয় এই সমস্ত ঝামেলা থেকে একা থাকাই ভালো। যেটুকু লিখিয়েছে এইটুকুই ও হিউনজিনকে পাঠিয়ে দেয়, যাতে হিউনজিন ওটা দেখে বলতে পারে ঠিকঠাক হচ্ছে কিনা। আর লেখাগুলো দেখে হিউনজিন একেবারে অবাক হয়ে যায়। হিউনজিন বলে, আমি ইয়ংহোকে বলেছি একা থাকার ব্যাপারে লিখতে, কিন্তু একা থাকলে কি কি সুবিধা পাওয়া যায় সেই সব না। হিউনজিন যখন অন্যের লেখা বই পড়ে তখন ওর কতই না ভালো ফিলিংস হয়, কিন্তু ইয়ংহোর বইটা পড়ে ওর খুবই বাজে লাগে। তবে ওদের অফিসের বস জিনপিওর লেখাটা ভালো লাগে, কারণ লেখাটার মধ্যে খুব সহজভাবে সমস্ত কিছু বলা রয়েছে, তাই হিউনজিনেরও এটা মেনে নিতে হয়। এরপর হিউনজিন আবারও ইয়ংহোর সঙ্গে দেখা করতে আসে, যাতে ইয়ংহো ভবিষ্যতে আর ভুলভাল না লেখে। হিউনজিন বলে, এই বইতে তোমাকে তোমার ফার্স্ট লাভের ব্যাপারেও লিখতে হবে, যাতে যারা বই পড়ছে তারা অনেক বেশি ইন্টারেস্ট পায়। ইয়ংহো বলে, আমার ফার্স্ট লাভ সেরকম ইন্টারেস্টিং নয়। হিউনজিন বলে, কিন্তু তোমাকে তো এই ব্যাপারে লিখতেই হবে। ইয়ংহো বলে যে জীবনে মেয়ে তার অনেকবারই এসেছে, কিন্তু কেউই ইয়ংহোর সঙ্গে ভালো থাকে না। প্রথম কয়েকদিন রিলেশনে থাকে, তারপর নিজেদের মতো করে ব্রেকআপ করে চলে যায়। তারপর থেকে ইয়ংহো ঠিক করে নিয়েছে সেও আর কোনোদিনও প্রেমে পড়বে না, কারণ এই প্রেম ভালোবাসা মানেই জীবনে এক্সট্রা অশান্তি। ইয়ংহোর মুখে ওর ভালোবাসার কথা শুনে খুব অবাক হয়ে যায় হিউনজিন, কারণ ইয়ংহোর মতো এত হ্যান্ডসাম একটা ছেলের কোনো পার্মানেন্ট গার্লফ্রেন্ডই ছিল না। হিউনজিন বলে, তোমাকে শুধু তোমার ফার্স্ট লাভের ব্যাপারেই লিখতে হবে, পরেরগুলো না লিখলেও চলবে। রাত হয়ে গেলেই ইয়ংহো বাড়িতে চলে আসে, আর ভাবতে থাকে যে ফার্স্ট লাভের ব্যাপারে ও আসলেই বা কী লিখবে। তখনই ফ্ল্যাশব্যাকে ইয়ংহোর ফার্স্ট লাভ দেখানো হয়। ক্লাস 12 শেষ হয়ে গেলে একটা হোটেলে ওয়ার্কার হিসেবে ইন্টারভিউ দিতে এসেছিল ইয়ংহো, আর সেখানেই প্রথম দেখা হয় জুওক নামের একটি মেয়ের সঙ্গে। আর প্রথম দেখাতেই ইয়ংহো আর জুওক দুজনকে বেশ খানিকটা পছন্দ করে ফেলে। এরপর সেই হোটেলে ইয়ংহো চাকরিটা পেয়ে যায়। কাজের ফাঁকে ইয়ংহো সেই সময় একদিন একটা বই পড়ছিল, আর হঠাৎ করেই জুওক সেই সময় ওখানে আসে, আর জুওক সেই সময় আইসক্রিম খাচ্ছিল, সেই আইসক্রিমের ফোঁটাটা বইয়ের ওপর কিছুটা পড়ে। আর এটাই ছিল ওদের দুজনের প্রথমবার একে অপরের সঙ্গে কথা বলা। জুওক বলে, সারাদিন কাজ করে তোমার হাতগুলো অনেক ড্রাই হয়ে গেছে। জুওক সেই সময় ক্রিম বার করে নিজের হাতে লাগিয়ে দেয় ইয়ংহোর হাতে, যেটা ইয়ংহোর বেশ ভালো লাগে। ইয়ংহো বলে, যখনই তোমার হাত ড্রাই হয়ে যাবে এই ক্রিমটা মাখবে। এরপর থেকেই ওদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়, আর সেই হোটেলে ওরা দুজন মিলে সব সময় একসঙ্গে কাজ করতো, আর তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতো। এরকমই একটা দিনে ইয়ংহো যখন হোটেলে কাজ করছিল, ঠিক সেই সময়ই ওখানে সাজানো যে ফুল ছিল সেখান থেকে লুকিয়ে বেশ কিছু সাদা গোলাপ ও নিজের কাছে নিয়ে নেয়। আর তারপর সন্ধ্যা হয়ে গেলে ও জুওকের জন্য অপেক্ষা করতে থাকে, আর জুওক যখনই ওখানে আসে ও জুওককে খুব সুন্দর করে সারপ্রাইজ দেয়, কারণ দিনটা ছিল জুওকের জন্মদিন। তাই তো সেই ফুলটা লুকিয়ে নিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যাতে জুওকের খুব ভালো লাগে। ইয়ংহো বলে, হ্যাপি বার্থডে। জুওক বলে, থ্যাংক ইউ।
আর সেই দিনই ওরা দুজনে একে অপরের অনেকটা কাছাকাছি এসেছিল। ওরা একে অপরকে সেদিন কিস করেছিল প্রথমবারের জন্য। ইয়ংহো নিজের বইতে এই পর্যন্তই ফার্স্ট লাভের ব্যাপারে লেখে, আর যেটুকু লেখে সেটুকু ও হিউনজিনকে পাঠিয়ে দেয়। রাতের বেলা ইয়ংহো যখন ঘুমিয়ে পড়েছিল সেই সময় হিউনজিন ওকে কল করে আর জিজ্ঞাসা করে তারপরে কি হয়েছিল। মানে ইয়ংহো যেটুকু লিখেছিল হিউনজিনকে তো পাঠিয়ে দিয়েছে, আর হিউনজিন ওটা পড়ার পরে খুব জানতে চাইছে যে এরপরে জুওকের সঙ্গে কেন ব্রেকআপ হয়েছিল ইয়ংহোর। হিউনজিন বলে বইতে বাকিটাও লিখতে, যাতে করে রিডাররা মানে যারা বইগুলো পড়বে তারা যেন সমস্ত কিছু ক্লিয়ার পায়। ইয়ংহো সেই সময় কোনো কথা না বলে হিউনজিনের ফোনটা মুখের ওপর কেটে দেয়, আর তারপর খুব খুশি হয়ে যায় যে ওর লেখা হিউনজিনের তার মানে ভালো লাগছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এইভাবে ওদের সম্পর্ক 3 বছর হয়ে গিয়েছিল। ওরা দুজনে সেই সময় একটা বাড়িতেই একসাথে থাকা শুরু করেছিল, আর দুজনের সাথে আসলেই ভীষণ খুশি ছিল। এরকমই একটা দিনে ইয়ংহো একটা রাস্তার বিড়ালকে খেতে দিচ্ছিল। জোক বলে যে ওকে খাওয়ানো বন্ধ করো। ইয়ংহো বলে যে একটা বিড়াল খুব বেশি হলে 2 থেকে 3 বছর বাঁচে রাস্তায়, তাই আমাদের উচিত ওকে সবসময় একটু খাবার দেওয়ার। এরপরে একটা দিনে সেই হোটেলের বাইরে ইয়ংহোকে অপেক্ষা করতে দেখা যায়, আর দূরে জোক সেই সময় সেই হোটেলের কিছু কর্মচারীদের সঙ্গে ডিনার ডেট প্ল্যানিং করছে। জোক পেছনে তাকিয়ে দেখে যে ওর সঙ্গে ইয়ংহো এসেছে দেখা করতে। জোক তখন বাকিদেরকে বলে যে তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। এরপর জোক চলে আসে ইয়ংহোর কাছে। ইয়ংহোকে বলে তুমি এখানে কি করছো? ইয়ংহো বলে তুমি না আমাকে প্রমিস করেছিলে আজকে আমরা একসঙ্গে মুভি দেখব। জোক আসলে ভুলেই গিয়েছিল আজকে ওদের একসঙ্গে মুভি দেখার কথা, যেটা দেখে ইয়ংহো খুব অবাক হয়ে যায় আর খুব কষ্ট পায়। জোক বলে কিন্তু আজকে তো আমাকে বাকি স্টাফদের সঙ্গে ডিনার করতেই হবে, আমি ওদেরকে কথা দিয়ে দিয়েছি। কথাটা বলেই জোক সেই সময় ওখান থেকে চলে যায়। ইয়ংহো সেদিন অনেক কষ্ট পেয়েছিল জোকের এই ব্যবহারে। পরের দিন সেই হোটেলের বাইরে ইয়ংহো আবারও দেখা করতে আসে জোকের সঙ্গে, কারণ জোককে ইয়ংহো অনেক ভালোবাসে, তাই ওর সঙ্গে ঝামেলা বেশিক্ষণ রাখতে চায় না। হোটেল থেকে একজন স্টাফকে বেরিয়ে আসতে দেখে ইয়ংহো জিজ্ঞাসা করে যে জোক কোথায়। সেই স্টাফ বলে যে জোক তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এরপর থেকেই জোক একটু একটু করে ইয়ংহোর জীবন থেকে দূরে সরে যেতে থাকে, আর শেষমেশ জোকের সঙ্গে ইয়ংহোর ব্রেকআপটা হয়েই যায়। প্রথম ইয়ংহো অনেক কান্না করত, নিজেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতো যে জোক ওর জীবন থেকে চলে গেছে, কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারতো না। তারপর থেকে ইয়ংহো এই সমস্ত কিছুকে ভুলে থাকার জন্য নিজেকে ভালোবাসা শুরু করলো। নিজের জন্য দামি দামি জিনিস অর্ডার করা, রেস্টুরেন্টে গিয়ে নিজের প্রিয় জিনিসগুলোকে খাওয়া, আর এভাবেই একাকিত্ব জীবন ওর অনেক ভালো লাগতে শুরু করলো, যেখানে ও একা সমস্ত কিছু করতো আর নিজের লাইফটাকে ভীষণ সুন্দর করে এনজয় করতো। আর তারপরে ইয়ংহো বুঝতে পারলো যে সব প্রেম ভালোবাসা আসলেই বেকার, একা লাইফটাই হচ্ছে বেস্ট লাইফ, আর এইভাবেই সবার থাকা উচিত। প্রেজেন্টে ইয়ংহো একদিন নিজের গাড়ির টায়ারটা সারা ছিল, আর সেই সময় ওকে ফোন করে হিউনজিন। হিউনজিন বলে যে আমি নতুন একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? এরপর হিউনজিন চলে আসে নতুন একটা অ্যাপার্টমেন্ট রেন্টে নেবে বলে, কারণ ওই অ্যাপার্টমেন্টে ওর বাবা একটু একা লাইফ কাটাতে চায়। আর হিউনজিন এই বাড়ি নেওয়ার ব্যাপারে খুবই কাঁচা, কারণ কোনটা ভালো হবে সেটাও বুঝতে পারে না। তো সেই সময় ওখানে চলে আসে ইয়ংহো আর বলে আমাদের অন্য অ্যাপার্টমেন্ট দেখা উচিত। ওই অ্যাপার্টমেন্ট থেকে হিউনজিন আর ইয়ংহো তারপর বেরিয়ে আসে, আর ইয়ংহো বলে যে এখানকার অ্যাপার্টমেন্টটা মোটেই ভালো না, এখানে রাস্তার আলো পুরো জানলা থেকে ডিরেক্ট বেডরুমে চলে যাবে, যেটাতে রাতে ঘুমোতে অসুবিধা হবে। তাছাড়া এখানে রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে, রাতে ঘুমানো যাবেই না। তাছাড়া এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটাও অনেক কম, অ্যাপার্টমেন্টে আবার লিফটও নেই, সবসময় সিঁড়ি ব্যবহার করতে হবে। এরপর ইয়ংহো হিউনজিনকে নিয়ে বেরিয়ে পড়ে নতুন নতুন অ্যাপার্টমেন্টের খোঁজে। বেশ কিছু জায়গায় যায়, কিন্তু সেই জায়গাগুলো ইয়ংহোর মোটেই পছন্দ হয় না। আসলে ইয়ংহো বড্ড বেশি পিকি, সমস্ত কিছুতেই খুদ বার করাই হচ্ছে ওর কাজ। আর এভাবেই সারাটা দিন ওরা দুজনে অ্যাপার্টমেন্ট খুঁজতে খুঁজতেই কাটিয়ে দেয়। এরপর শেষমেশ ওরা দুজনে একটা অ্যাপার্টমেন্ট পছন্দ করেই ফেলে। আর তারপর সন্ধ্যা হয়ে গেলে হিউনজিন নিজের গাড়ি করে ইয়ংহোকে ওর বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। হিউনজিন বলে তোমার এক জোড়া জুতো আমার অ্যাপার্টমেন্টে রেখে দেবে, যাতে তুমি যখন তখন এসে সময় কাটাতে পারবে। ইয়ংহো বলে কিন্তু আমার তো আর অন্য জুতো নেই, আমার এক জোড়াই জুতো আছে। কথাটা বলে ইয়ংহো ওখান থেকে চলে যায়, আর ইয়ংহোর কথাটা হিউনজিনের মোটেই বিশ্বাস হয় না। একটা মানুষের এক জোড়া জুতো, সেটাও কি স্বাভাবিক? এরপরে ইয়ংহো বাড়ি চলে আসে, আর তারপর ওর শু ক্যাবিনেটটা খোলে, যেখানে দেখা যায় প্রচুর জুতো রয়েছে। আসলে ইয়ংহো ইচ্ছে করে হিউনজিনকে ওর জুতো দেয়নি।
পরের দিন হিউনজিন ওর অফিসের সমস্ত কলিগদের আর সাথে সাথে ইয়ংহোকেও একটা রেস্টুরেন্টে এনে ট্রিট দেয়। কারণটা হচ্ছে হিউনজিন নতুন একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে, সেই জন্য। সেখানেই সবাই মিলে অনেক বেশি সোজু খেয়ে ফেলে, মানে ড্রিঙ্ক করে ফেলে। আর ব্যাস কিছুক্ষণ পরে হিউনজিনকে দেখা যায় ও একেবারে মাতাল হয়ে গেছে। তবে ইয়ংহো কিন্তু অনেকটা ড্রিঙ্ক করলেও একটু স্বাভাবিক ছিল। সেই সময় হিউনজিন যখন ড্রিঙ্ক করছিল ও দূরে তাকিয়ে দেখতে পায় গিয়ংমিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই রেস্টুরেন্টে খেতে এসেছে। এটাই সেই গিয়ংমিন যাকে এতদিন ধরে ভেবেছিল হিউনজিন যে এই গিয়ংমিন আসলেই তাকে পছন্দ করে। আর ওকে দেখেই সাথে সাথে হিউনজিন টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এই ব্যাপারটা সেই সময় দেখতে পায় ইয়ংহো দূরে তাকিয়ে দেখতে পায় ওই গিয়ংমিনকে দেখেই লুকিয়ে পড়েছে হিউনজিন। আর তার সাথে সাথেই হিউনজিন ওখান থেকে পালিয়েই যায় একেবারে। হিউনজিনকে খুঁজতে খুঁজতে ইয়ংহো চলে আসে টয়লেটের সামনে। সেই সময় দেখা যায় লেডিস টয়লেটে ঢোকার বদলে ভুল করে হিউনজিন জেন্টস টয়লেটের ভেতরে ঢুকে পড়েছে। আর এখন এখান থেকে ও বারো হতে পারছে না, কারণ লজ্জায় যদি কোনো ছেলে দেখতে পায়। এইসব দেখে খুবই হাসতে থাকে ইয়ংহো। হিউনজিন সেই সময় ইয়ংহোকে সবটা খুলে বলে যে ওই গিয়ংমিনকে দেখেই ও আসলে লুকাতে এসেছিল, কারণ এতদিন ধরে হিউনজিন ভেবে এসেছে গিয়ংমিন ওকে পছন্দ করে। আর এখন যদি গিয়ংমিনের সামনেও আসে এইভাবে, তাহলে খুবই লজ্জার বিষয়। ইয়ংহো বলে, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এরপর ইয়ংহো ওখান থেকে রেস্টুরেন্টে চলে আসে আর সেখান থেকে জেন্টস বাথরুমের চাবিটা নিয়ে নেয়। আর আবারও চলে আসে জেন্টস বাথরুমের সামনে। সেখানে সেই ইয়ংহো বলে, আচ্ছা তুমি জেন্টস টয়লেট আবার ব্যবহার করছো না তো? এইসব শুনে হিউনজিন তো আরও বেশি করে রেগে যায়। এরপরে ইয়ংহো চাবি দিয়ে দরজাটা খুলে ফেলে আর সেই সময় হিউনজিন বাইরে পড়ে যায়। ইয়ংহো যেন হিউনজিনকে এইবারের যাত্রায় বাঁচিয়ে নিয়েছে। ইয়ংহো হিউনজিনের দিকে হাতটা বাড়িয়ে দেয় আর বলে, চলো আমরা দুজনে এখান থেকে একসাথে পালাবো। তারপর ওরা দুজনে আবারও রেস্টুরেন্টের ভেতরে চলে আসে আর চেষ্টা করতে থাকে যাতে কিছুতেই গিয়ংমিন ওদের দুজনকে একসাথে না দেখতে পায়, মানে বিশেষ করে হিউনজিনকে। এইভাবেই ওরা দুজনে লুকিয়ে চুরিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আসে। তারপর সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ইয়ংহো হিউনজিনের হাত ধরে পালাতে থাকে একসাথে, যাতে ওদের দুজনকে ওদের অফিসের কলিগরাও না দেখতে পায়। না হলে কেন পালাচ্ছে এই সমস্ত কিছু প্রশ্ন করবে। পালাতে পালাতে সেই রেস্টুরেন্ট থেকে ওরা দুজনে অনেকটা দূরে চলে আসে। আর সেই সময় ওরা দুজনে একে অপরের হাতটা খুব শক্ত করে ধরেছিল। ইয়ংহো বলে, তুমি কি আমার হাতটা ছাড়বে না? কথাটা শুনে হিউনজিন তাড়াতাড়ি করে হাত ছেড়ে দেয়। এরপর ওরা দুজনে একসঙ্গে হাঁটতে থাকে। হিউনজিন বলে, আমি ভেবেছিলাম গিয়ংমিন আমাকে পছন্দ করে, কিন্তু আমার দিক থেকে কোনোদিনই সেই ব্যাপারটা ছিল না যদিও। ইয়ংহো বলে, তুমি এতটাই বোকা যে তোমার সঙ্গে কেউ হেসে হেসে দুটো কথা বললেই তুমি মনে করে ফেলছো যে সে তোমাকে পছন্দ করে। হিউনজিন বলে, ওই লাইব্রেরিতে অন্য কারোর সঙ্গে তো গিয়ংমিন এত ভালো করে কথা বলে না, শুধু আমার সাথেই বলে, আর সেই জন্যই তো আমি এরকমটা ভেবেছিলাম। ইয়ংহো বলে, তুমি কি করে জানলে যে অন্য কারোর সঙ্গে এত হেসে কথা বলে না? হতেই পারে কাস্টমারকে ধরে রাখার জন্য গিয়ংমিন সবার সাথেই এরকম ব্যবহার করে। হিউনজিন তখন ইয়ংহোর এই কথাটাই মেনে নেয়। ঠিক সেই সময় ইয়ংহোকে কেউ একজন ফোন করে আর তারপর ফোনটা রেখে ইয়ংহো পাশে তাকাতেই দেখতে পায় ওখানে হিউনজিন আর নেই। হিউনজিন আসলে সেই সময় ইয়ংহোর পায়ের জুতোর ফিতে খুলে গেছিল, সেটাকে আটকে দিচ্ছিল। আর এটা দেখে ইয়ংহো খুব অবাক হয়ে যায়। হিউনজিন বলে, আমি এমন একটা বাঁধন জানি যেটাকে খোলা যায় না। কথাটা শুনে খুবই খুশি হয়ে যায় ইয়ংহো। আর তারপরেই দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন এই প্রথমবার ওরা প্রেমে পড়ে গেছে। আর ঠিক সেই সময় ওরা একটু একটু করে ভীষণ কাছে চলে আসে, ঠিক যেমনটা কিস করার সময় হয়। আর ওরা দুজন দুজনকে কিস করতেই যাবে, ঠিক সেই সময় ওখানে ওদের অফিসের একটা এমপ্লয়ি চলে আসে। আর ওদের দুজনকে এইভাবে দেখে সেই এমপ্লয়িটা আবারও ছুটতে চলে যায়। ইয়ংহো আর হিউজিন খুবই লজ্জায় পড়ে যায় সেই সময়। আর দুজনে এতটাই লজ্জা পেতে থাকে কেউ কারোর দিকে তাকাতেই পারে না। ইয়ংহো তারপর রাতে বাড়ি ফিরে আসে আর আজকে ওর খুব কথা বলতে ইচ্ছে করছে হিউনজিনের সঙ্গে। সেই জন্য ও হিউনজিনকে বারবার মেসেজ টাইপ করতে থাকে, কিন্তু একটাও না পাঠিয়ে সব ডিলিট করে দেয়, কারণ ইয়ংহোরও লজ্জা করছে মেসেজ পাঠাতে, কারণ আগে তো কোনোদিনও পাঠাতো না। ইয়ংহো সেই সময় হিউনজিনের ছবিটা দেখে আর ওটার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। বোঝা যায় যে হিউনজিনের প্রেমে পাগল হয়ে গেছে ইয়ংহো। কিন্তু সেই সময় হঠাৎ করে ওর মনে হয় যে ও যদি সিঙ্গেল না থাকে তাহলে বইটা লিখবে কি করে, সেই জন্য ওকে সিঙ্গেল থাকতেই হবে, প্রেমে পড়লে কিছুতেই চলবে না। আর সেই সময় ও আবারও বইটা লিখতে শুরু করে। আর বই লেখাতে যাতে ও আরও বেশি করে ইন্সপায়ার হতে পারে সেই জন্য শহরের বিভিন্ন জায়গা ও ঘুরতে যায়।
প্রত্যেকটা শহরে সুন্দর সুন্দর জায়গায় একা মানে সোলো ট্রিপ করলে কীরকম ফিল হয় এই সমস্ত কিছুই ও বইতে লিখবে। আর তাই নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে চারিদিকটা ঘুরতে। আর তাতে করে ও লেখার মতো অনেক টপিকও পেয়ে যায়। এরকমভাবে বেশ কিছুদিন কেটে গেলে ইয়ংহো অনেক লেখাই সেই অফিসে পাঠিয়ে দেয়। আর দেখতে দেখতে লেখা প্রায় শেষের পথে, কারণ অনেকটা লেখা হয়ে গেছে অলরেডি। ইয়ংহোর পাশাপাশি মিস হং নামের আরেকজন মহিলা রাইটার তারও কিছু লেখা এই অফিসে জমা দিয়েছে, কারণ তার বইটাও এই অফিস থেকেই ছাপা হবে। সেই সময় ওরা সবাই মিলে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যায় যে ইয়ংহো যেরকম ভালো ছবি তুলতে পারে ঠিক তেমনই এই মিস হং সেও খুব সুন্দর ছবি তোলে। আর তার সাথে সাথে ইয়ংহো আর এই মিস হংয়ের ছবি তোলার ধরন একদম একই, মনে হয় যেন একটাই মানুষ এই সমস্ত ছবিগুলো তুলেছে। এগুলো দেখে হিউনজিন অনেক অবাক হয়ে যায়। তবে যাই হোক, এইসব ব্যাপার নিয়ে এই এমপ্লয়িরা আর হিউনজিন বিশেষ একটা পাত্তা দেয় না। অন্যদিকে ইয়ংহোকে দেখা যায় বেশ কিছুদিন বাড়ি না থাকার কারণে আর লেখাতে অনেক বেশি মন দেওয়ার কারণে বাড়ি ঘরের অবস্থা একদম যাতা। যে ছেলেটা ভীষণ গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে থাকতো, তার বাড়িটাই এখন অগোছালো আর অপরিষ্কার। হঠাৎ করে ইয়ংহোর বাড়িতে কেউ একটা বেল বাজায়। ইয়ংহো বাইরের ক্যামেরাতে দেখতে পায় যে অন্য কেউ নয়, হিউনজিন এসেছে ইয়ংহোর সঙ্গে দেখা করতে। ইয়ংহো তখন কি করবে বুঝতে পারছে না, তাড়াহুড়ো করে এটা ওটা গোছানো শুরু করে, কিন্তু আসলেই এতটাই বেশি অগোছালো যে সবটা কিছুতেই গোছানো সম্ভব নয়। কিছুক্ষণ পরে ইয়ংহো দরজা খোলে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আসলে ইয়ংহোর সাথে তো অনেকদিন হিউনজিনের দেখা হয় না, সেই জন্য হিউনজিন এসেছে ইয়ংহোর সঙ্গে দেখা করতে। হিউনজিন সেই সময় ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ইয়ংহো কিছুতেই ওকে ভেতরে ঢুকতে দেয় না। ইয়ংহোর হঠাৎ করে এরকম আচরণে খুব অবাক হয়ে যায় হিউনজিন। হিউনজিন বলে, তুমি সত্যি সত্যি চাও যে আমি এখান থেকে চলে যাই? ইয়ংহো বলে, হ্যাঁ চাই। এরপর হিউনজিন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ঘরের ভেতর ঢুকে ইয়ংহো একটু সিগারেট খাবে বলে ব্যালকনিতে যাচ্ছিল। সেই সময় ব্যালকনির বাইরে বেরোতেই হঠাৎ করেই সেই জায়গার দরজার লক পড়ে যায়। মানে এখন ব্যালকনি থেকে আর ভেতরের দিকে কিছুতেই ইয়ংহো আসতে পারবে না। ব্যাস, আর কি করবে? ইয়ংহো বিপদে পড়ে হিউনজিনকেই কল করে বাড়িতে ডাকে, আর তারপর ওখান থেকে ইয়ংহো বেরোতে পারে। হিউনজিন দেখে যেহেতু এই বাড়িটাতে ইয়ংহো একাই থাকে, তাই এখানে খাওয়ার টেবিলে একটাই মাত্র চেয়ার। তবে হিউনজিন এটা দেখে খুব খুশি হয় যে ইয়ংহো ওর জন্য কফি বানাচ্ছে, কিন্তু সেটাও না। ইয়ংহো আসলে এতক্ষণ নিজের জন্যই কফি বানাচ্ছিল আর নিজে বানিয়ে নিজেই খাওয়া শুরু করে হিউনজিনের সামনে। হিউনজিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার কফি কোথায়? ইয়ংহো তাকিয়ে বলে, তুমি কফি খাবে? ইয়ংহো সেই সময় আরেকটু কফি বানিয়ে একটা বাটিতে করে খেতে দেয় হিউনজিনকে, কারণ ইয়ংহো যেহেতু একা থাকে তাই ওর বাড়িতে একটাই মাত্র কফি মাগ আছে। এই সমস্ত কিছু দেখে হিউনজিন একেবারে অবাক হয়ে যায় আর ভাবে যে একটা মানুষ কতটা সিঙ্গেল হতে পারে। তাই ওই বাটিতে কফি না খেয়ে হিউনজিন সেই সময় ওয়াইন খাওয়া শুরু করে, আর সেখানেও একটাই মাত্র গ্লাস ছিল। ওয়াইন খেতে খেতে হিউনজিন সেই সময় পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে আর ইয়ংহোর জিনিসপত্রগুলোকে হাত দিতে থাকে, যেগুলো ইয়ংহোর একদম ভালো লাগছিল না, কিন্তু হিউনজিনকে ও মুখের ওপর বারণও করতে পারছে না। এরপর ইয়ংহোর বাড়িতে থাকা একটা ক্যাসেট প্লে করে আর দুজন মিলে একসঙ্গে গান শুনতে থাকে। হিউনজিন বলে, আচ্ছা তুমি আমাকে ইগনোর করো কেন এখন হঠাৎ করে? সেদিন রাতের ওই ঘটনার জন্য কি? ইয়ংহো বলে, কেন, সেদিন কি হয়েছিল? হিউনজিন বলে, তোমার মনে নেই? আমরা তো প্রায় কিস করেই ফেলেছিলাম। কথাটা শুনে খুবই অবাক হয়ে যায় ইয়ংহো আর তারপরে আবারও ড্রিঙ্ক করতে থাকে। হিউনজিন বলে, আচ্ছা আমরা কি সেদিন সত্যি কিস করেছিলাম? ইয়ংহো বলে, মোটেই আমরা কিস করিনি, সেদিন আমি আর তুমি এতটা কাছে এসে আবার সরে গেছিলাম। হিউনজিন বলে, তাহলে তোমার মনে আছে? বেচারা ইয়ংহো ধরা পড়ে গেল হিউনজিনের কাছে। হিউনজিন বলে, আচ্ছা তুমি কি আমাকে লাইক করো? ইয়ংহো ঢোক গিলতে থাকে, হ্যাঁ বলবে নাকি না বুঝতেই পারে না। হিউনজিন বলে, আচ্ছা তুমি সারা জীবন কি এরকম সিঙ্গেলই থাকবে? যদি তুমি তোমার মনের মতো কাউকে পাও তবুও সিঙ্গেল থাকবে? ইয়ংহো বলে, আমি শুধুমাত্র আমার নিজের জন্যই পারফেক্ট। কথাটা বলে ইয়ংহো যখনই ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, হিউনজিন ওর হাতটা ধরে আটকায়, আর তারপরে হিউনজিন ইয়ংহোর একদম সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ইয়ংহো বুঝতে পারে যে হিউনজিন অন্য কিছু ইশারা করছে, আর তারপর দুজনে খুব কাছাকাছি চলে আসে আর একে অপরকে প্রথমবারের মতো কিস করে। আর এভাবেই ওদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। সেদিন রাতেই হিউনজিন যখন বাড়ি ফিরছিল ও তো ব্লাশ করছিল, কারণ ও খুব ভালো লাগছিল কিসিং মোমেন্টটার কথা মনে পড়লেই। পরের দিন অফিসে এসেও কিছুতেই কাজে মন বসে না হিউনজিনের, খালি ওই কিস করার কথাই মনে পড়ে বারবার। এই সময় একজন জুনিয়র এমপ্লয়ি এসে সেই মিস হংয়ের লেখা বইটা জমা দেয়, কারণ বইটা প্রিন্ট হওয়ার আগে
হিউনজিন সেটাকে পড়বে আর তারপর যদি কোনো ভুল থাকে সেটাকে দেখবে। সেই এমপ্লয়ি বলে যে সেই মহিলা লেখিকা যার নাম মিনা সে আজকে এসেছে। তাই এটা শুনে হিউনজিনেরও ইচ্ছে করে সেই মিনার সঙ্গে দেখা করতে। সেই সময় আরেকটা এমপ্লয়ি বলে ওঠে যে এই মিস হং আর ইয়ংহোর লেখার মধ্যে সে কিছু একটা গড়বড় খুঁজে পেয়েছে। এটা শুনে হিউনজিন অবাক হয়ে যায়, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই মহিলা লেখিকা যার নাম মিনা তার প্রথম ভালোবাসার সঙ্গে ইয়ংহোর প্রথম ভালোবাসা একদম হুবহু মিলে যাচ্ছে। তাদের দুজনের লাভ স্টোরি একদম সেম, কিন্তু দুটো মানুষের লাভ স্টোরি সেম হবে কি করে, এটা কিভাবেই বা সম্ভব? হিউনজিনের তখন ভীষণ সন্দেহ হয়, তাই তাড়াতাড়ি করে ও অফিস থেকে বেরিয়ে ওই ক্যাফেতে চলে যায় যেখানে জিনপিও ওই মহিলা লেখিকা মিনার সঙ্গে কথা বলছিল। হিউনজিন আসলে জিনপিও তখন মিনার সঙ্গে হিউনজিনের পরিচয় করিয়ে দেয়। এরপর জিনপিও, মিনা আর হিউনজিন তিনজন একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। ঠিক সেই সময় ওখানে চলে আসে ইয়ংহো। হিউনজিন সেই ইয়ংহোকে এখানে ডেকে পাঠিয়েছে। ইয়ংহো সেই সময় হিউনজিনের কাছে আসতে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এটা অন্য কেউ নয়, এটা তো ইয়ংহো সেই প্রথম ভালোবাসা যার নাম ছিল জুওক। এখন লেখিকা হিসেবে সে তার নতুন নাম দিয়েছে মিনা। এরপর ওরা চারজন মিলেই অফিসে চলে আসে কথা বলতে। ইয়ংহো সেই সময় কী বলবে কিছু বুঝতে পারে না, কারণ মিনার প্রথম ভালোবাসা আর ইয়ংহোর প্রথম ভালোবাসার গল্প একদম মিলে গেছে। তবে একই গল্পের মধ্যেও বেশ কিছু তফাৎও রয়েছে। এতক্ষণ গল্পটা আমরা ইয়ংহোর দিক থেকে দেখেছিলাম, এবার গল্পটা আমরা দেখব মিনার দিক থেকে। মিনা যখন হোটেলে কাজ করতো ও তখন খুব সেজেগুজে থাকতো সবসময়। এরকমভাবেই সেই হোটেলে ওর ইয়ংহোর সঙ্গে দেখা হয়, আর প্রথম দেখাতেই ইয়ংহোকে ওর ভালো লেগে যায়। তারপর একদিন জুওক যখন ওখান থেকে যাচ্ছিল ও দেখতে পায় ইয়ংহো বসে একটা বই পড়ছে, আর ওই বইটা দেখতে গিয়েই সেই সময় আইসক্রিম ওই বইটার ওপর পড়ে। ইয়ংহোর গল্পে ইয়ংহো যে বইটা পড়ছিল এটা কিন্তু সেই বই নয়, এটা ছিল একটা কমিক বুক। এরপর দুজন মিলে ওই একই জায়গাতে বসেই বই পড়ছিল। জুওক সেই সময় দেখতে পায় যে ইয়ংহোর হাতগুলো অনেক বেশি ড্রাই হয়ে গেছে, তাই একটা ক্রিম নিয়ে ও ইয়ংহোকে বলে এটা মেখে নিতে। ইয়ংহো কিন্তু সেদিন ক্রিমটা নিয়ে নিজের হাতেই লাগিয়ে নিচ্ছিল, কিন্তু ইয়ংহোর প্রথম ভালোবাসার গল্পে ও বলেছিল যে জুওক ওর হাতে ক্রিমটা লাগিয়ে দিয়েছিল। এভাবেই ওদের দুজনের মধ্যে তারপর প্রেম শুরু হয়েছিল। 3 বছর পরে একটা সময়ে যখন ইউনিভার্সিটি শেষ হয়ে যায় ইয়ংহোর, ও সেই সময় বেশ কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ ওকে একটা খুব ভালো চাকরি পেতে হবে। আর সেই সময় পুরোটা ওকে সাপোর্ট করতো জুওক। মাঝে মাঝে জুওক নিজের সমস্ত ইনকাম করা টাকাটুকু দিয়ে দিত ইয়ংহোকে, যাতে ইয়ংহোর কখনো টাকার অভাব না হয়। তখনই জানালায় একটা বিড়াল এসে ডাকছিল, যেটা দেখে খুব খুশি হয়ে যায় জুওক। ও সেই সময় বিড়ালটাকে খেতে দেয়, আর সেই সময় ইয়ংহো বলে যে বিড়ালকে খেতে দিও না। জুওক বলে যে রাস্তার একটা বিড়াল মাত্র 2 থেকে 3 বছর বাঁচে, তাই আমাদের উচিত তাদের যখনই আমরা দেখব তাদেরকে খেতে দেব। কিন্তু ইয়ংহোর গল্পে ঘটনাটা ঘটেছিল ঠিক উল্টোটা। তারপরে সেই দিনটা দেখা যায় যেদিন বৃষ্টির মধ্যে অপেক্ষা করছিল ইয়ংহো, আর হোটেলের স্টাফেদের সঙ্গে ডিনার করতে যাচ্ছিল জুওক। জুওক এসে বলে যে সরি, আজকে তোমার ফোনটা ধরতে পারিনি, কারণ আজকে বাথরুমে কাজ ছিল। ইয়ংহো বলে আমিও হোটেলে 3 বছর কাজ করেছি, তাই আমাকে হোটেলের কাজ শিখিও না। জুওক বলে তুমি এত রেগে রেগে কথা বলছো কেন? আজকে আমি সব স্টাফদের সঙ্গে ডিনার করতে যাচ্ছি, বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলি। ইয়ংহো বলে তুমি যদি ওদের সঙ্গে ডিনার করতে যাও তাহলে আমিও আসবো সেখানে। জুওক বলে তোমার হয়েছেটা কি বলো তো? ইয়ংহো বলে তোমার কাজ শেষ হওয়া পর্যন্ত আমি এখানে বৃষ্টির মধ্যে এতক্ষণ অপেক্ষা করছি, আর তুমি স্টাফদের সঙ্গে ডিনার করতে চলে যাবে আমাকে ছাড়া? তো ওদের দুজনের কথায় বোঝা যায় যে ইয়ংহো আসলে বেশি জেদ দেখাতো। সাধারণ বিষয়গুলোকে ইয়ংহো কিছুতেই সাধারণভাবে নিতে পারতো না। সেদিন মন খারাপ করে জুওক ওখান থেকে চলে গিয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। দুটো মানুষের মধ্যে যখন ব্রেকআপ হয়ে যায় তখন দুটো মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাদের ব্রেকআপ কেন হয়েছে, দুটো মানুষ কিন্তু দুরকম কথা বলবে, কারণ দুটো মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের কাছে ব্রেকআপ হওয়ার কারণটাও আলাদাই হবে। প্রেজেন্টে ইয়ংহো বলে আমরা একই রিলেশনশিপে ছিলাম, তাহলে তোমার গল্পটা আমার থেকে আলাদা কেন? জুওক বলে তো তুমি কি বলতে চাইছো, আমি এটা মিথ্যে লিখেছি? ইয়ংহো বলে ঠিক আছে, আমি আমার কিছু জিনিস এডিট করে ঠিক করবো আর তুমিও সেটাই করবে। জুওক বলে যেটা আমি সত্যি লিখেছি সেটা আমি কেন এডিট করতে যাব? হিউনজিন বলে আমার মনে হয় এই সমস্যাটা মেটানোর জন্য দুজনকেই অল্প অল্প এডিট করলে ঠিক হয়ে যাবে। কিন্তু জুওক নিজের লেখা এডিট করতে নারাজ।
জুও কোনোভাবেই ওর নিজের লেখা একটা লাইনও বদলাবে না। ইয়ংহো তখন আর কোনো কথা না বলে রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। হিউনজিন সেই সময় ইয়ংহোর পেছনেই ছুটতে থাকে। ইয়ংহো বলে, তোমরা কি আমার সঙ্গে মজা করছো? তোমরা সবাই কি প্রমাণ করার চেষ্টা করছো? আমি যা লিখেছি সেই সমস্ত কিছু ভুল? সব থেকে ভালো হবে এই বই লেখাটা বন্ধ করে দেওয়া। হিউনজিন বলে, দাঁড়াও তুমি এক্ষুনি। বই পাবলিশ হওয়ার কথা তো পরে, আমি তো জানি না সেই সময় তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল না হয়েছিল, তাই আমি নিশ্চিত হয়ে কিভাবে বলবো যে তোমাদের দুজনের মধ্যে কে ঠিক আর কে ভুল? এই কথাটা শুনে আরো বেশি করে রেগে যায় ইয়ংহো। ইয়ংহো বলে, তোমরা যদি জুওকের বই ছাপাও তাহলে আমার বই ছাপাতে হবে না। কথাটা বলে ইয়ংহো ওখান থেকে চলে যায় আর খুব মন খারাপ হয়ে যায় হিউনজিনের। রাত হয়ে গেলে হিউনজিন বাড়িতে ফিরে আসে আর আজকে ওর মনটা এতটাই খারাপ যে ওর কিছু করতেই ভালো লাগছে না। আজকে অজান্তেই ও হয়তো ইয়ংহোকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু তার পরিবর্তে ও নিজেই অনেক কষ্ট পেয়েছে। হিউনজিনের খুব মন খারাপ বলে ও চলে আসে ওর বাবার বাড়িতে, আর সেখানে ঢুকতেই ও দেখতে পায় ওর বাবার নতুন প্রেমিকাকে, যাকে কিছুদিন আগেই ওর বাবা বিয়ে করেছে। হিউনজিন সেই সময় এই মহিলাটির সঙ্গে কথা বলা শুরু করে। মহিলাটি বলে, ভালোবাসা এমন একটা জিনিস যেটা জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই মহিলাটির প্রথমে বিয়ে হয়েছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে অনেক মারতো আর খুব খারাপ মানুষ ছিল, তাই সেই মহিলাটি আর ওই লোকটির মধ্যে ডিভোর্স হয়ে যায়। আর এতগুলো বছর পরে এই বয়সে এসে সে তার জীবনের তার আসল ভালোবাসা মানে হিউনজুনের বাবাকে পেয়েছে। তার সাথে এই মহিলাটি এখন অনেক খুশি। কথাগুলো হিউনজুন মন দিয়ে শোনে আর ভাবতে থাকে সেও তো ইয়ংহোকে অনেক ভালোবাসে, আর ইয়ংহোকে যদি সে একবার হারিয়ে ফেলে আর কোনোদিনও না ফিরে পায় তাহলে কি হবে হিউনজিনের। পরের দিন লেখিকা মিনা মানে জোকে নিয়ে একটা রেডিও শো শুরু হয়। সেখানে উপস্থিত ছিল হিউনজুনও। সেখানে মিনাকে জিজ্ঞাসা করা হয় তার প্রথম ভালোবাসার ব্যাপারে, আর সেই ভালোবাসা কি তার সঙ্গে এখনও রয়েছে নাকি সেটা ব্রেকআপ হয়ে গেছে। মিনা তখন সবটা বলে যে সে আসলে তার প্রথম ভালোবাসাকে খুবই ভালোবাসতো, কিন্তু শুধুমাত্র ভালোবাসা যথেষ্ট নয় একে অপরের সঙ্গে একসাথে থাকার জন্য। ওদের দুজনের মধ্যে এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল যে জন্য ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এই রেডিও শোতে মিনার বলা সমস্ত কথাগুলো ইয়ংহো শুনতে পায় আর বুঝতে পারে ওর ভুলটা আসলে ঠিক কোন জায়গায়। রেডিও শোটা শেষ হয়ে গেলে ইয়ংহো চলে যায় ওর বাড়ির একটা দেওয়ালের সামনে, আর সেখানেই দেখা যায় একটা হিডেন দরজা ছিল। সেটা খুলতেই ওর ভেতরে অনেক বই ছিল। তো সেই সময় সেই বইটা খুঁজে দেখে সেই আইসক্রিমের দাগটা, কারণ ও যে গল্পটা বলেছিল সেখানে ও ওই কমিক বুকটা পড়ছিল না, কিন্তু সেই বইটায় কোনো জায়গায় আইসক্রিমের দাগ খুঁজে পায় না। কিন্তু মিনার বলা সেই কমিক বইটা যখনই ও খুলে দেখে সেই আইসক্রিমের দাগটা দেখতে পায় ইয়ংহো। ইয়ংহো বুঝতে পারে যে ও যেটা লিখেছে আসলেই ভুল লিখেছে। ওর দিক থেকে এই ভালোবাসার গল্পটা সম্পূর্ণ অন্য রকম ছিল। আর সেখানেই এমন কিছু কাগজ ছিল যেগুলো অনেক দিন ধরে একটু একটু করে লিখেছিল ইয়ংহো, কারণ ছোটবেলা থেকেই ওর রাইটার হওয়ারও শখ ছিল প্রচণ্ড। তাই শখের বশেই ও অনেক কিছু লিখতো, কোনোদিনও সাহস করে ছাপায়নি। পরের দিন অফিসে এই প্রিন্টিং হাউসের ডিরেক্টরের একটা অনুষ্ঠান ছিল, কারণ সে এই প্রিন্টিং অফিস ছেড়ে অন্য একটা অফিসে জব করতে যাবে, তাই ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল। আর সেখানেই চলে এসেছিল ইয়ংহো। দূর থেকে হিউনজুনের দিকেই ও তাকিয়েছিল আর হিউনজুকে ইশারা করে ডাকছিল, কিন্তু হিউনজুন সেটা দেখতে পায় না। ফেয়ারওয়েল প্রোগ্রামটা শেষ হয়ে গেলেই হিউনজিনের সঙ্গে দেখা হয়ে যায় ইয়ংহোর। হিউনজিন বলে, মনে হয় তোমার রাগটা কমে গেছে। ইয়ংহো বলে, আমি বইটা পাবলিশ করতে চাই। কথাটা শুনে হিউনজিন তো দারুণ খুশি হয়ে যায়, কারণ হিউনজিন প্রথম থেকেই চেয়েছিল ইয়ংহো যেন এই বইটা বার করে। এরপর দিনরাত এক করে ইয়ংহো সেই বই লেখাটা শেষ করে। এই বই লেখার মধ্যে ও হিউনজিনের ভালোবাসা পেয়েছে। এই হিউনজিনের সাথেই ও সবসময় থাকতে চায়। ইয়ংহোর লেখার প্রেমে পাগল হয়ে যায় হিউনজিন, কারণ ইয়ংহো এত সুন্দর লিখছে। এরপর হিউনজিন নিজে দায়িত্ব নিয়ে ইয়ংহোর লেখা বইটা ছাপানো শুরু করে, আর এভাবেই কয়েকশো কপি বই ছাপানো হয়ে যায়, আর সেগুলো চলে যায় শহরের বিভিন্ন প্রান্তে, আর ঠাঁই হয় বিভিন্ন বুক স্টোরে আর বিভিন্ন লাইব্রেরিতে। আর সেই বইয়ের এক কপি হিউনজিন পাঠিয়ে দেয় ইয়ংহোর কাছেও। ইয়ংহো যখন নিজের হাতে প্রথম নিজের বইটা ধরে তখন ওর দারুণ প্রাউড ফিল হচ্ছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হিউনজিন সকাল সকাল চলে এসেছে অফিসে। ওকে দেখে বাকি এমপ্লয়িরা কেমন গোমরা মুখ করে বসে থাকে। সবাই মিলে জানায় যে ইয়ংহোর লেখা যে বইটা সেটার রেটিং খুবই খারাপ এসেছে, মাত্র 5.8 আউট অফ 10 রেটিং।
অনেকে লিখেছে বইটা বড্ড বেশি বোরিং, আবার অনেকে কমেন্ট করেছে যে বইটাতে ফার্স্ট লাভের ব্যাপারে অনেক বেশি লেখা রয়েছে। একটা বই ছাপানোর পরে আশা তো অনেক থাকে, কিন্তু যখন রেটিং খারাপ আসে তখন মন সবারই খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়ংহো আসে আজকে জুওকের সঙ্গে দেখা করতে, কারণ জুওক আজকে এই শহর ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। আসলে ইয়ংহো বুঝতে পেরেছে জুওকের সঙ্গে ওর যে ব্রেকআপটা হয়েছিল সেখানে শুধুমাত্র জুওকের দোষ নয়, ইয়ংহো তার নিজেরও দোষ অনেকটাই ছিল। আর সেই জন্য তো দুজনের মধ্যে এতদিন যে ঘৃণাটা ছিল সেটা দুজনের সাথেই মিটিয়ে নেয়, আর সাথে সাথে তৈরি হয় ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক। আর তারপর ইয়ংহোকে গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায় জুওক, সাথে রেখে যায় একরাশ ভালোবাসা আর অভিমান। পরের দিন থেকে ইয়ংহোকে দেখতে পাওয়া যায় ও সেই বুক স্টোরে গিয়ে প্রত্যেক দিন অপেক্ষা করতে থাকে হিউনজিনের সঙ্গে দেখা করতে, কারণ এই বুক স্টোরেই হিউনজিন সব থেকে বেশি আসে। আর বেশ কিছুদিন হয়ে যাচ্ছে পাগলের মতো অপেক্ষা করতেই থাকে ইয়ংহো, কিন্তু হিউনজিনের দেখা নেই। এরকমই অপেক্ষা করতে করতে একদিন একটা মেয়ে সেই ইয়ংহোকে অটোগ্রাফ দিতে বলে, কারণ ইয়ংহোর লেখা বইটা নাকি এই মেয়েটার অনেক পছন্দ হয়েছে। যেটা শুনে খুব খুশি হয়ে যায় ইয়ংহো, কেউ তো একজন রয়েছে যার এই বইটা ভীষণ পছন্দ হয়েছে। এরপর ইয়ংহো থেকে অটোগ্রাফ নিয়ে ওই মেয়েটা ওখান থেকে চলে যায়। আর ঠিক সেই সময় হিউনজিন ওখানে চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্যই অপেক্ষা করছিলে? ইয়ংহো সেই সময় এমন একটা ভাব দেখায় যে হিউনজিনের জন্য ও অপেক্ষা করছিলই না। তবে হিউনজিন কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে যে ওর জন্যই অপেক্ষা করছিল ইয়ংহো। এরপর ওখান থেকে বেরিয়ে ওরা দুজনে একটা জায়গায় বসে আর একে অপরের সঙ্গে অনেক গল্প করে। সেই সময় ইয়ংহো জানায় যে কলেজ জীবনে সে অনেক বই লিখেছিল, সেই সমস্ত কপি ও আজও যত্ন করে রেখে দিয়েছে, তাই এখন সেই বইগুলো ও ছাপাতে চায়। বাজে রেটিং আসবে, মানুষদের পছন্দ হবে না জেনেও ইয়ংহো সেগুলোকে ছাপাতে চায় নিজের ভালো লাগার জন্য। এটা শুনে হিউনজিন খুব খুশি হয়। এরপর ওরা দুজনে ওখান থেকে একসাথে উঠে পড়ে। হিউনজিন বোকা বোকা প্রশ্ন করতে থাকে যে একা থাকলে কি ডিশ ওয়াশারের প্রয়োজন আছে, নাকি প্লেটগুলো জলে ধুয়ে নিলেই হয়ে যাবে। ইয়ংহো বলে, তুমি যদি কিনতে চাও তো কিনবে। হিউনজিন তখন আবারও নিজের মতো হাঁটতে থাকে। ইয়ংহো বলে, আমি কিন্তু আরেকটা কফি মাগ কিনেছি, যাতে দুজনে একসঙ্গে বসে কফি খাওয়া যায়। কথাটা শুনে হিউনজিন খুব খুশি হয়ে যায় আর মুখটা ঘুরিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এটার মানে হচ্ছে ইয়ংহো এখন সব সময় হিউনজিনের সঙ্গেই কফি খেতে চায়, আর সেই জন্য তো কফি মাগটা কিনেছে। আর এভাবেই ওরা দুজনে সারা জীবন একসাথে থেকে যাবে। আর সাথে সাথে গল্পটাও আজকে এখানেই শেষ হয়ে যায়।